ওকে বসেন, সবাই বসেন। আজকে আমি 7 তারিখ দিয়ে দিয়েছি না, 7-এর ঘরেই দেন, যেখানে আমি তারিখ দিয়েছি সেখানে দেন। ওকে দেখেন, আমরা হচ্ছে অপরচুনিটি পর্যন্ত এর আগের ক্লাসে পড়েছিলাম, কারো মনে আছে? এই পর্যন্ত কারো মনে আছে? আচ্ছা, এরপর দেখেন কনস্ট্রেন্টস অফ এগ্রিকালচার। আচ্ছা, কনস্ট্রেন্ট বলতে কি বোঝায় বলেন তো? সমার্থক শব্দ কি? বাধা, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা। প্রথমটা দেখেন, হাই পপুলেশন ডেনসিটি এন্ড আরবানাইজেশন আর রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ অ্যারেবল ল্যান্ড। দেখেন আমাদের দেশে আয়তন ছোট কিন্তু জনসংখ্যা কিন্তু অনেক বেশি। এই জনসংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের ল্যান্ডের পরিমাণ কমে যাচ্ছে, কারণ প্রত্যেকেই কিন্তু নতুন নতুন ঘরবাড়ি করছে। এখন যখন কেউ নতুন ঘরবাড়ি করে তখন কি হয়, আমাদের যেই চাষ করা যে জমি, অনেকেই দেখবেন যে সেই জমিতে গিয়ে ঘর করে। তো এভাবে করে আস্তে আস্তে আপনার জমির পরিমাণ কমে যাচ্ছে। এটা এগ্রিকালচারাল ওয়ার্কের একটা সীমাবদ্ধতা। আগে যেমন চাইলেই জমি পেত, এখন আর চাইলেই জমি পাওয়া যায় না। আবার দেখবেন যে জমি পেলেও সেই জমিতে যে সে ফসল ফলাতে পারবে তার কোনো গ্যারান্টি থাকে না। অনেক সময় কি হয় জানেন, ঘের করতে দেখেছেন? মাছের ঘের, মাছের ঘের যখন একটা জমিতে করা হয়, এরপরে যদি ওই ঘের ধরেন ক্লোজ করে দেওয়া হয় যে আবার ধান চাষ করবে, ওই জমিতে আর ঠিকভাবে তখন ধান চাষ করা যায় না, ঝামেলা হয়ে যায়। তারপর দেখবেন যে জমির আল বলা হয়, এগুলো ঠিক থাকে না। যখন আপনি এগুলো চেঞ্জেস হয়ে যায় তখন এগুলো ঠিক থাকে না। আবার ওই যে মাছের খামার করার কারণে কিছু বিষাক্ত পদার্থ, সেটা হচ্ছে আপনার মাটির সাথে মিশে যায়। খাবারের সাথে কিছু জিনিস থাকে, এগুলো মাটির সাথে মিশে যায়। আবার দেখবেন যে কিছু পজিটিভ জিনিস সেটা ওখানে অ্যাড হয়। আলটিমেটলি আমাদের জমি নিয়ে একটা সমস্যা থেকেই যায়। সেকেন্ড ওয়ান দেখেন, স্মল এন্ড ফ্র্যাগমেন্টেড ল্যান্ড হোল্ডিংস হিন্ডার দ্য অ্যাডপশন অফ মডার্ন ফ্রেমিং টেকনিক্স। দেখেন আমাদের জমিগুলো যেহেতু খুব স্বল্প, এবং দেখবেন যে ওই জমিতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা খুব সংকীর্ণ থাকে। চাইলেই যে আমরা বড় বড় কোনো গাড়ি বা বড় কোনো জিনিসপত্র যে ওখানে আমরা নিয়ে যাবো সেটা সম্ভব হয় না। দেখবেন যে ছোট ছোট ভ্যানে করে তারপরে সামগ্রীগুলো নিয়ে যেতে হয়। তো সেখানে আপনি যখন মডার্ন টেকনোলজি ইউজ করতে যাবেন, যেমন এই যে ধান কাটার মেশিন, ধান কাটার মেশিন যেমন নতুনগুলো যখন আপনি ব্যবহার করবেন, তখন অবশ্যই ওই মেশিন ওখানে যাওয়ার মতো কিন্তু ট্রান্সপোর্টেশন সিস্টেম আপনার লাগবে, ওই পরিমাণ জমি লাগবে বা রাস্তা লাগবে যাতে আপনি ওই জমিতে প্রবেশ করাতে পারেন। কিন্তু সেটা যখন না থাকে তখন আপনি মডার্ন টেকনোলজি কিভাবে ব্যবহার করবেন? সো এই ল্যান্ডের সীমাবদ্ধতার কারণে আমরা মডার্ন টেকনোলজিও ব্যবহার করতে পারি না, খুব কম হয়। এবার দেখেন ফ্রিকুয়েন্ট ন্যাচারাল ডিজাস্টার সাচ অ্যাজ ফ্লাডস, সাইক্লোনস। আচ্ছা, আমাদের দেশে দেখবেন বর্ষা মৌসুম লাগে না এখন, বর্ষা বলেন শীত বলেন যে কোনো সময় হঠাৎ করে আপনার বন্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, আবহাওয়ার চেঞ্জেস চলে আসছে। এই বন্যা হওয়ার কারণে কি হয়? দুইটা রিজন। বন্যা হওয়ার ফলে কিছু পজিটিভ জিনিস মাটিতে অ্যাড হয়, যেমন পলিমাটি অ্যাড হয়, তারপর আবার ধরেন এই যে স্রোতের সাথে ভেসে কিছু পজিটিভ কিছু পদার্থ মাটির সাথে মিশে যায়, সেটা যেমন ভালো দিক। আবার দেখবেন যে লবণাক্ত যে পানিটা, মানে লবণ পানি যখন সাগর থেকে স্রোতের কারণে ভেসে আপনার জমিতে চলে আসে, অনেক সময় দেখবেন বড় বড় বন্যার পরে এক একটা জমিতে এমন ভাবে লবণ পানি জমে যায়, ওই জমিতে বেশ কয়েক বছর কোনো ফসল ফলানো যায় না, কারণ লবণ পানি মিশে গেলে ওই জমিতে ফসল ফলাতে সমস্যা হয়। এটা একটা রিজন। এরপরে দেখেন যে ইন্টেনসিভ ফ্রেমিং প্র্যাকটিস এন্ড অবজার্ভ অফ কেমিক্যাল ফার্টিলাইজার। আচ্ছা, আমরা মাটিতে কিন্তু খুব বেশি কেমিক্যাল ইউজ করে ফেলি। এখন দেখবেন চাষিরা অল্পতে লাভ করার জন্য, মানে বলে না যে আঙুল ফুলে কলা গাছ, ওই টাইপের, যে একটা ছোট্ট ধরেন কিসের হিসাব দেব, ধরেন সে কাঁচামরিচ চাষ করে। এখন নরমালি যদি আপনি ওখানে কেমিক্যাল ইউজ না করেন, কাঁচামরিচগুলো কিন্তু তার মতো করে সে বেড়ে উঠবে। বাট যখনই আপনি এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল মানে জৈব সার ব্যতীত আরো বাকি সব সারগুলো আপনি ইউজ করবেন, সেটা যেমন মাটির ক্ষতি করে, তেমন আপনার মানে ফলনগুলোকে অনেক খুব মানে একদম হৃষ্টপুষ্ট করে ফেলে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু জিনিসগুলো খেলে মানুষের ক্ষতি হয়, কারণ এটার মধ্যে আপনি জমি থেকেই কেমিক্যাল দিয়ে দিচ্ছেন। এরপরে আবার বাজারে আসার পরে আবার কি হয়, ওখানে আবার কেমিক্যাল মেশানো হয় জিনিসটাকে তাজা রাখার জন্য। দেখবেন যে আপনি নরমাল একটা পেঁয়াজ, কাঁচামরিচ, এই জিনিসগুলোকে নরমালি আপনি কয়দিন রাখতে পারবেন, পচে যাবে। বাট এটার মধ্যে যখন কেমিক্যাল ইউজ করবেন তখন এটা ঘন্টার পর ঘন্টা থাকবে, দিনের পর দিন থাকবে, ফ্রিজিং করা লাগবে না। ঠিক আছে? তো আপনার এই যে কেমিক্যাল ইউজ করার কারণে মাটিরও ক্ষতি হচ্ছে, আমাদের নিজেদেরও ক্ষতি হচ্ছে। তারপর দেখেন স্মল স্কেল ফার্মার্স অফেন ফেস ডিফিকাল্টিজ ইন অ্যাক্সেসিং ক্রেডিট। আপনাদেরকে বলেছিলাম যে আমরা চাইলেই কিন্তু ব্যাংকের থেকে লোন নিতে পারি না। আপনি যখন একজন ছোট লেভেলের
দেখবেন যে খুব মানে অল্প জমি ছোট পরিসরে আপনি শুরু করেছেন, তখন আপনাকে ব্যাংক ঋণ দিতে যাবে না। বাট যখন আপনার বড় একটা ফার্ম আছে তখন কিন্তু ব্যাংক আপনাকে খুব সহজে ঋণ দিচ্ছে। বাট এই যে যখন আপনার স্বল্পতা আছে তখন আপনি কি করবেন? প্রথমে যখন মানুষ শুরু করে তখন কিন্তু স্বল্পতা দিয়েই শুরু করে, তখন কিন্তু কিছু থাকে না। তো আমার ছোট্ট একটা জমি আছে, এখন আমি এই জমিটাতে একটা ফার্ম করতে চাচ্ছি, তো অবশ্যই আমার পুঁজি লাগবে। আমি আমার ফ্যামিলি থেকে বন্ধু বান্ধব থেকে কতটুকু পুঁজি পাবো? অবশ্যই আমার ব্যাংকের দ্বারস্থ হতে হবে। তো ব্যাংক কি করে আপনার ঋণের সুদের পরিমাণটা অনেক বাড়িয়ে দেয়, যেমন তাদের ইন্টারেস্ট অনেক বেশি দিতে হয়, ইন্টারেস্ট রেট তখন বাড়িয়ে দেয়। তো ইন্টারেস্ট রেটে সবাই নিতে পারে না, কারণ আপনার ইনকামই নাই, আপনি কিভাবে ইন্টারেস্ট মানে পরিশোধ করবেন? সো এখানে একটা বাধা থেকে যায়। তারপরে দেখেন ফার্মার্স অফেন ফেস চ্যালেঞ্জেস ইন অ্যাক্সেসিং মার্কেট এন্ড আর ভালনারেবল প্রাইস ফ্লাকচুয়েশন। দেখেন কৃষকরা বেশিরভাগ সময় দাম পায় না। আমরা যেই জিনিসটা মার্কেট থেকে দেখবেন যেই টাকাতে কিনি, একটা কৃষকের কাছ থেকে তার 3 গুণ মানে 3 গুণ কম দামে কিনে নিয়ে আসা হয়। যেটা আপনি মার্কেটে 10 টাকায় কিনেন সেটা একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ 2 টাকা থেকে 2.5 টাকায় কিনে আনা হয়। তাই একজন কৃষক কি পায়? সে বেশি কিছু পায় না। একটা দেখবেন এই যে কি বলে ধনিয়া পাতা, তারপর আরো বিভিন্ন যেটা আপনি একদম ক্ষেত থেকে সরাসরি নিয়ে আসতে হয়, যেটাই বলেন না কেন, ফুলকপি বাঁধাকপি যাই বলেন না কেন, সবকিছু দেখবেন যে আপনি মার্কেটে গেলে দাম অনেক বেশি। কিন্তু প্রকৃত যে কৃষক সে কিন্তু এত দামে সেল করে না, তারা বস্তায় বস্তায় জিনিস একসাথে দিয়ে দিচ্ছে খুবই স্বল্প মূল্যে। ঠিক আছে, এই যে কৃষক মার্কেট পাচ্ছে না, কৃষক জমি পাচ্ছে না ঠিকভাবে, কৃষক দেখবেন যে একটা ভালো অপরচুনিটি পায় না। এখন তো ফোনের যুগ চলে আসছে, ইন্টারনেটের যুগ চলে আসছে। এখন যারা একটু এডুকেটেড তারা কি করে, আপনার ওই অনলাইন ট্রানজাকশনটা করা শিখেছে, অনেকেই করে। দেখবেন যে ক্ষেত থেকেই তাদের সবজিগুলো সেল করে, কিন্তু তারপরেও চিন্তা করলে আসেন, তারপরেও চিন্তা করলে তারা কিন্তু ওই লেভেলের দাম পাচ্ছে না। অনেক সময় দেখবেন গভর্নমেন্টের তরফ থেকে একসাথে ওনাদের কাছ থেকে চাল কেনা হয়, মানে ধান সেটা গভর্নমেন্ট থেকে কেনা হয়, একটা মানে ইয়ে ধরে আপনার টেন্ডার ধরে তাদের কাছ থেকে কেনা হয়। যখন দেখে যে কৃষকরা একদমই দাম পাচ্ছে না, তো কৃষকরা দাম না পেলে তারা যদি ফলন বন্ধ করে দেয় তাহলে আমরা কি খাবো, দেশের জনগণ কি খাবে? তখন কি হয়, সরকার ভর্তুকি দেয়, ভর্তুকি দিয়ে তখন তারা একটা ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে কিনে নেয়। বাট যখন সেটা একচেটিয়া ভাবে কেনা হয়, একচেটিয়া ভাবে কোনো ব্যবসায়ীরা বা কোনো সিন্ডিকেটরা এটা কেনে, তখন কৃষকরা দাম পায় না, তখন গভর্নমেন্ট তাদেরকে দাম পাওয়ানোর জন্য তাদের কাছ থেকে এটা কিনে নিয়ে আসে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন ইনঅ্যাডিকুয়েট ট্রান্সপোর্টেশন এন্ড স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার। আমাদের দেশের ট্রান্সপোর্টেশন আস্তে আস্তে ভালো হয়েছে, একটা সময় যে খুব বেশি ভালো ছিল তা কিন্তু না, ইভেন আরো ভালো হওয়া দরকার। সব জায়গায় যে ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো ব্যাপারটা এরকম না। দ্বিতীয় কথা, স্টোরিং সিস্টেম আমাদের কম। আমাদের কয়টা এরকম ধরেন রেফ্রিজারেটর বা আপনার স্টোরেজ সিস্টেম আছে যেখানে কৃষক চাইলেই তার ফলনগুলোকে স্টোর করতে পারে। যেমন আলু পেঁয়াজ এগুলো যদি সে টাইমলি স্টোর করতে না পারে পচে যাবে, এটা হচ্ছে পচনশীল। দেখবেন যে পেঁয়াজের দাম বেড়ে গেলে কিছুদিন যখন পেঁয়াজ না কিনে তখন আর পেঁয়াজের দাম থাকে না। কেন থাকে না? কারণ আপনি যখন পেঁয়াজ না কিনবেন পেঁয়াজটা পচে যাচ্ছে, এটাকে সংরক্ষণ করার খুব বড় কোনো প্রক্রিয়া নেই। সো পচনশীল জিনিসগুলো সংরক্ষণ করার জন্য যেটা দরকার সেটা আমাদের দেশে কম, অপ্রতুল। লাস্ট ওয়ান দেখেন, the agriculture sector has low level of mechanization and resolution in labor intensive। দেখেন আমরা মেকানিজম ইউজ করি ঠিকই, কিন্তু সেটা খুব লোয়ার লেভেলে, এবং আমাদের দেশের যেহেতু লেবারের কস্ট খুব কম, সেহেতু কৃষি পর্যায়ের কাজগুলোতে লেবার খুব বেশি লাগে। ঠিক আছে, লেবার খুব বেশি লাগে, এবং ওখানে যে লেবার লাগে তারা নিজেরাও কিন্তু কৃষিকাজের সাথে জড়িত, তাদের নিজেদের প্রফেশনও কিন্তু এই কৃষি। সো এখানে যখন মানুষ লোয়ার ফিল করে যে তাদেরকে তাদের ন্যায্য পাওনাটা দেওয়া হচ্ছে না, তখন কিন্তু তারা ইন্টারেস্ট হয় না। ঠিক আছে, তারা ইন্টারেস্টেড হবে না তখন। স্বাভাবিক, আপনি যখন কাজ করবেন, কাজ করে আপনি ন্যায্য পাওনা পাচ্ছেন না, তাহলে আপনি কেন ইন্টারেস্টেড হবেন? সো এগুলো হচ্ছে আমাদের হিন্ডারেন্স বলা চলে এগ্রিকালচারাল সেক্টরে। এগ্রিকালচারে আমাদের অনেক সুবিধা বাট অসুবিধা আছে। ওকে, এবার দেখেন যে ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। এই এগ্রিকালচারটা আমাদের জন্য কেন দরকার? আপনারা অপরচুনিটি দেখলেন, এখানে বাধাগুলো কি কি দেখলেন। এবার আসেন যে পজিটিভ নেগেটিভ গেল, কিন্তু আমাদের দেশের জন্য এটা কেন দরকার। প্রথমটা দেখেন, এগ্রিকালচার ইজ দ্য প্রাইমারি অকুপেশন ফর আ সিগনিফিক্যান্ট পোরশন অফ দ্য পপুলেশন। আমাদের দেশের কথা যদি আপনি চিন্তা করেন, মেজরিটি পারসন কিসের সাথে জড়িত? কৃষির সাথে জড়িত।
অবশ্যই তাহলে কি এগ্রিকালচারাল ওয়ার্কটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এগ্রিকালচারাল সেক্টরে যদি আমরা নজর না দেই তাহলে এই যে মোস্ট অফ দ্য পার্সন বা একটা যে পার্সেন্টেজ এটা যে কৃষিকাজের সাথে জড়িত সেখানে যদি আমরা কোনোভাবে আমাদের প্রাপ্যটুকু না দিতে পারি তাহলে এই সেক্টর থেকে মানুষ সরে আসবে এবং এখান থেকে আমাদের জিডিপির হার কিন্তু অনেক বেশি। It's ensure a steady supply of food. আমি বলেছিলাম যে যখন কেউ কৃষি কাজ করে তার দুইটা রিজন থাকে। প্রথম রিজনটা কি? তার সেলফ সাফিসিয়েন্সি। প্রথম রিজনটা কি? ভুলে গিয়েছেন এত তাড়াতাড়ি? প্রথম রিজনটা কি? সেলফ সাফিসিয়েন্সি। সেকেন্ড রিজনটা কি? র ম্যাটেরিয়াল প্রস্তুত করা। আচ্ছা, এই যে র ম্যাটেরিয়াল প্রস্তুত করছে, সেলফ সাফিসিয়েন্সি বাড়াচ্ছে, তার পাশাপাশি সে কি করে বলেন তো? সাপ্লাই অফ ফুড এটা এনশিওর করে। আপনি আজকে খেয়ে মানে বাঁচতে পারছেন, কৃষকরা যদি তাদের ফলন বন্ধ করে দেয়, তাদের চাষবাস বন্ধ করে দেয়, আপনি খেতে পারবেন? পারবেন না। আপনি কি ওখানে গিয়ে ফসল ফলাতে পারবেন? সেই অভিজ্ঞতা আছে? নাই। তাহলে তারা কিন্তু আমাদের এই যে ডিমান্ড অফ ফুড এটা কিন্তু তারা নিশ্চিত করছে। ঠিক আছে, আমাদের ডিমান্ড তারা কি সাপ্লাই দিয়ে পূরণ করছে। তারপরে দেখেন এগ্রিকালচার প্রোভাইডস এসেনশিয়াল র ম্যাটেরিয়ালস ফর ভ্যারিয়াস ইন্ডাস্ট্রিজ। বলেছিলাম যে তাদের সেকেন্ড যে পারপাসটা থাকে সেটাই কি? অন্য ব্যবসায় র ম্যাটেরিয়াল প্রোভাইড করা। এগ্রিকালচার সাপ্লাইজ ম্যাটেরিয়ালস লাইক ব্যাম্বো, উড এন্ড বায়োফুয়েল। আচ্ছা, বেশিরভাগ সময় কি আমাদের যেমন এই যে আপনারা কাগজে লেখেন, এই কাগজের যে মেইন র ম্যাটেরিয়াল সেটা কি বলেন তো? উড। আচ্ছা, ব্যাম্বো। এগুলো যদি আপনারা না পান তাহলে এই কাগজ কোথা থেকে পাবেন? তাই না? তাহলে র ম্যাটেরিয়াল আমার যেখান থেকে আসে, আপনি যদি ইনপুটের প্রাইস কম রাখতে চান ইনপুটের প্রোডাকশন বাড়াতে হবে। যদি আপনি ইনপুটের প্রাইস কম রাখেন তখনই আপনি ন্যায্য মূল্যে একটা জিনিস পাবেন। ইনপুটের প্রাইস যদি বেশি হয় আপনি আলটিমেট কাস্টমার কখনোই সেটা কম দামে পাবেন না, সেটা বেশি দামে কিনতে হবে। ঠিক আছে? আচ্ছা, এস্টাবলিশমেন্ট অফ মেডিসিন ইন্ডাস্ট্রি। এই যে মেডিসিন ইন্ডাস্ট্রি আমাদের, এটার মূল উপকরণ কি বলেন তো? এটার মূল উপকরণ কি? কেমিক্যাল? না না, আপনার হচ্ছে আপনার যে মেডিসিন এটার মূল উপকরণটা কি? গাছপালা। গাছপালা। আমাদের যেখানে আপনি তাকাবেন সেখানেই দেখবেন যে অনেক ধরনের গাছ আছে, আমরা অনেক গাছ চিনি না, মনে করি এটা কেন, এটা জঞ্জাল, কিন্তু ওই জঙ্গলের মধ্যেই আমাদের ওষুধ লুকানো, ওই জঙ্গলের গাছগুলোর মধ্যেই আমাদের ওষুধি গাছগুলো লুকানো। এবং এই মেডিসিন ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল ইউজ করা হয়, ঠিক আছে, তার পাশাপাশি সবচেয়ে বেশি ইউজ করা হয় কি? গাছ, লতা পাতা, এগুলো। সো এটার খুব বড় একটা র ম্যাটেরিয়াল কোথা থেকে আসে? এগ্রিকালচার থেকে আসে। এগ্রিকালচার সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটস টু ন্যাশনাল প্রোডাকশন। দেখেন আমি বলেছি যে জিডিপি তে, জিএনপি তে আসে অনেক বড় একটা ভূমিকা রাখে কে? এগ্রিকালচারাল সেক্টর। The export of agricultural products generates foreign exchange earnings. আচ্ছা, আপনাদেরকে আমি বলেছিলাম না যে আমাদের ফরেন এক্সচেঞ্জ যদি কমে যায়, রিজার্ভ যদি কমে যায়, তাহলে একটা সময় কি হয়? দেশ কিন্তু দেউলিয়া হয়ে যায়। আপনার রিজার্ভ যদি ঠিক না থাকে আপনার দেশ কিন্তু একসময় দেউলিয়া হয়ে যাবে, কারণ আপনি তখন অন্য দেশ থেকে মানে কোনো কিছুই কিনতে পারবেন না এবং অন্য দেশের সাথে আপনি ট্রানজাকশনও করতে পারবেন না। ঠিক আছে? সো রিজার্ভ সিস্টেম ঠিক রাখার জন্য এগ্রিকালচারাল ওয়ার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের গরম লাগছে? আচ্ছা, দেখেন ইনক্রিজ পাবলিক রেভিনিউ। প্রত্যেকটা মানুষের যদি ইনকাম বাড়ে তাহলে কি পাবলিক রেভিনিউ বাড়বে না? যখন আপনার পার পারসন ইনকাম বাড়ছে, দ্যাট মিন্স আপনার দেশের জনগণের ইনকাম কিন্তু একত্রিত হয়ে বাড়ছে। ঠিক আছে? ট্যাক্সেস এন্ড রেভিনিউ জেনারেটেড ফ্রম দ্য এগ্রিকালচারাল সেক্টর। এই যে এগ্রিকালচারাল সেক্টর থেকে যে ট্যাক্স গুলো আসে, এই ট্যাক্স গুলো কোথায় যায়? গভর্নমেন্টের কাছে যায়। আর গভর্নমেন্টের কাছে ট্যাক্স দেওয়া মানে কি? সেটা আমাদের। সেটা কি? আমাদের, কারণ এই ট্যাক্সের টাকায় কি হয়? দেশের উন্নয়ন করা হয়। সো এজন্য এই কৃষি মানে কৃষি যে ক্ষেত্রটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। Agriculture creates a demand for industrial products like machinery, fertilizers. দেখেন এই এগ্রিকালচারের সাথে যদি যুক্ত থাকে তাহলে দুইটা জিনিসের প্রয়োজন হয়। কথা হবে না? কথা হবে না? ওকে, দেখেন দুইটা জিনিসের প্রয়োজন হয়, মেশিনারি এন্ড ফার্টিলাইজার্স। এই যে আপনাদের বললাম যে যখন আপনারা মডার্ন টেকনোলজি ইউজ করতে যাবেন তখন আপনাদের মেশিনারিজ এবং ফার্টিলাইজার প্রয়োজন হবে। এইটা প্রয়োজন হলে তখন কিন্তু আমরা নিউ টেকনোলজি আমাদের দেশে ইন করতে পারবো, নিউ টেকনোলজিকে আমরা ইউজ করার একটা মাধ্যম পাবো, লিডিং টু ইমপ্রুভ লিভিং স্ট্যান্ডার্ডস এন্ড ইকোনমিক স্ট্যাবিলিটি। যখন আপনার পার পারসন ইনকাম বাড়ছে তখন কি আপনার লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে না? আপনার যখন ইনকাম মাসে 20,000 টাকা, তখন আপনি 20,000 টাকা দিয়ে চলতে পারেন এমন ভাবে আপনার লিভিং স্ট্যান্ডার্ড আপনারা সেট করেন।
যখন আপনার মান্থলি ইনকাম হয় 50,000 টাকা, তখন অবশ্যই আপনি 20,000 টাকায় যেভাবে চলেছেন, মানে 50,000 টাকা এসে সেভাবে আপনি চলবেন না, আর একটু ভালো থাকতে চাবেন, একটু ভালো জায়গায় থাকতে চাবেন, একটু ভালো পোশাক পরতে চাবেন, ভালো জিনিস খাবেন। মানে আপনার ইনকাম বাড়ার সাথে সাথে কি হয়, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়তে থাকে। ইনকাম কমে গেলে কি হয়, স্ট্যান্ডার্ড অফ লিভিং কমে যায়। মানুষ কিন্তু কখনোই না খেয়ে মরে যায়, ব্যাপারটা এরকম না। আপনার যদি ইনকাম 2 টাকা হয়, আপনি ওই 2 টাকাকে কিভাবে করে ব্যবহার করবেন সেটা শিখে যান। দেখবেন যে একজন লোক মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে, সেও বলবে যে তার অভাব, তার টানাটানি। আবার দেখবেন একজন মানুষ 20,000 টাকা ইনকাম করে, সেও খুব ভালোভাবে চলছে, আবার তাকে জিজ্ঞেস করবেন, সেও বলবে যে তার টানাটানি। ঠিক আছে? সো এটা কিন্তু থেকে যায়, আমাদের ইনকামের সাথে সাথে খরচ বাড়তে থাকে, ডিমান্ড বাড়ে। আপনার যত ইনকাম বাড়বে আপনার ডিমান্ড বাড়বে, ইনকাম কমবে ডিমান্ড কমবে, এটা ইকোনমিক্সের ভাষায় বলে। সো এগুলো হচ্ছে আপনার ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। তাহলে আমরা যদি ইম্পর্টেন্স অফ এগ্রিকালচারকে সামারি করি কি হয় বলেন তো? পেছন থেকে কে বলবেন? আপনি দাঁড়ান, দাঁড়ান, বলেন তো ইম্পর্টেন্স অফ এগ্রিকালচারে আমি মূলত কি পড়ালাম, একটা সামারি বলেন, 2 লাইনের মধ্যে একটা সামারি বলেন। এগ্রিকালচার আমাদের ইকোনমির জন্য, সবাই একটু শুনি, আমাদের দেশের ইকোনমির জন্য, যেমন ওষুধ বা র ম্যাটেরিয়ালস বানানোর জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা আমাদের বাইরে এক্সপোর্ট করে দেশে টাকা আনানো, এটা ইকোনমিতে অনেক হেল্প করে, টাকা জেনারেট করতে হেল্প করে, আমাদের লিভিং স্ট্যান্ডার্ডস আর ইকোনমিক স্টেবিলিটি বাড়ায় দেয়, ইমপ্রুভ করে দেয়। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি শুনেছেন? আমি কিন্তু প্রশ্ন করব মাঝে মাঝে, তো এখানে যদি আপনারা কনসেন্ট্রেশন না দিতে পারেন তাহলে কিন্তু প্রশ্নের অ্যানসার করতে পারবেন না। ঠিক আছে? এরকম হুটহাট করে আমি প্রশ্ন করব। থ্যাংক ইউ। বলেন। ম্যাম, গভর্নমেন্ট যদি ভর্তুকি দিয়ে ওই প্রোডাক্টসগুলো কেনে, দেন হাউ উইল সেল কিভাবে? তারা সেল কিভাবে করে? আচ্ছা, আপনারা কি জানেন এই যে গভর্নমেন্ট থেকে আগে কেমন ছিল জানি না, রিসেন্ট যেটা চলছিল আর কি, সেটা হচ্ছে গ্রাম পর্যায়ে যাদের কার্ড করা ছিল, একটা কার্ড করা থাকে, ওই কার্ড যাদের ছিল তারা মান্থলি 30 কেজি 40 কেজি করে চাল পেত। ওই কার্ডের 40 কেজি করে চাল পেত 10 টাকা কেজি, 10 টাকা কেজিতে তারা কিনতে পারে। আমরা কত করে কেজি কিনি চাল? চিন্তা করেন, তারা 10 টাকা কেজিতে চাল কিনতে পারতো। এটা চেয়ারম্যানের কাছ থেকে এই কার্ডটা করে নিতে হয়, এটা সরকারিভাবে দেওয়া হয়। আবার দেখবেন এই যে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে গাড়িতে করে পেঁয়াজ, আলু, আটা, চাল, তেল, তারপর হচ্ছে রোজার সময় দেখবেন খেজুর, এরকম বিভিন্ন জিনিস সেল করেন। এটা কি প্রাইস কম থাকে না? প্রাইস কম থাকে। এই জিনিসগুলো কাদের জন্য করা হয়? জনগণের জন্য করা হয়। এবং এই পোরশনটা আসলে কারা নিচ্ছে? যাদের প্রয়োজন তারাই কিন্তু নিচ্ছে, যাদের প্রয়োজন নেই তারা এগুলো ওখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেন নেয়? কেন নিবে? নিবে না। যাদের প্রয়োজন তারাই কিন্তু এখান থেকে নিচ্ছে, তারা বাজার থেকে কিনতে পারছে না, বাজারের প্রাইস অনেক বেশি। সো এই যে ব্যালেন্স করার জন্য সরকার কি করে, ওখান থেকে ভর্তুকি দিয়ে কিনে আবার জনগণের কাছে কম টাকায় সেল করে দিচ্ছে, ব্যালেন্স রাখছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে। কারণ আপনার ডিমান্ড তৈরি হচ্ছে, কিন্তু ওই পর্যায়ে সাপ্লাই থাকলেও একচেটিয়া ব্যবসার কারণে কি সাধারণ জনগণ সেটা পাচ্ছে না। কিন্তু এভাবে যদি দেওয়া হয় তাহলে পাবে। এই যে যাদের কার্ড করা থাকে তারা কিন্তু প্রত্যেক মান্থে 30 কেজি বা 40 কেজি করে চাল পায়, তো তাদের হয়ে যায় 30 কেজি পায়। আচ্ছা, 30 কেজি করে পায়, তাহলে একটা মানুষের 30 কেজি করে যদি চাল পায়, তারপরে কিন্তু বাকি জিনিসটা সে কিনে নিতে পারে। তারপর দেখবেন পেঁয়াজ দেওয়া হয়, তেল দেওয়া হয়, আপনার হচ্ছে রমজানের সময় যে ট্যাং দেওয়া হয়, খেজুর দেওয়া হয়, আটা দেওয়া হয়, চিনি দেওয়া হয়, তো এগুলো হচ্ছে ওরা ওখানে লাইন ধরে সুন্দর করে তারপর নিতে পারে। তো এটা একটা পক্ষের ডিমান্ড ঠিকই ফুলফিল করছে, আমরা সেটা বুঝতে পারছি না। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? ওকে, এবার দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশের এগ্রিকালচারাল ক্যারেক্টারিস্টিক্স কি কি? ফার্স্ট ওয়ান দেখেন, লো প্রোডাক্টিভিটি। প্রথমেই আপনাদেরকে আমি বলেছি যে আমাদের যেহেতু ল্যান্ড কম, প্রোডাক্টিভিটিও কিন্তু কম। দ্বিতীয় কথা, আমাদের দেশে কিন্তু এখনো এগ্রিকালচারাল সেক্টরে খুব বেশি যে নিউ টেকনোলজি ইউজ করা হয় তা কিন্তু না। নিউ টেকনোলজির মধ্যে এই রিসেন্ট ব্যবহার করা শুরু হয়েছে আপনার ধান কাটার মেশিন, সেটাও কিন্তু বছরে আপনার সরকার থেকে প্ল্যান করে করে এক একটা এলাকায় নিয়ে যাওয়া হলো। এটা অনেক দাম, এটা চাইলেই সবাই কিনতে পারে না। ঠিক আছে? কথা হবে না, পিছে কথা হচ্ছে। বানানো যাবে কিনা? হ্যাঁ, যদি বাঙালিরা বানাতে পারে সেটা ভালো, তাহলে কম টাকায় কিনতে পারবে। ঠিক আছে?
না, জিঞ্জিরাতে দেখেন, জিঞ্জিরাতে সব সম্ভব, কিন্তু আপনি একটা ধান কাটার মেশিন বানায় ফেলবেন জিঞ্জিরাতে? এত সহজ? চাইলেই পারবে। আচ্ছা, পারলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। কাল্টিভেশন ফর লিভিং, আপনাদেরকে বলেছিলাম যে যারা কৃষি কাজ করে তাদের প্রথম পারপাস কি থাকে? সেলফ সাফিসিয়েন্সি, মানে নিজেদের লিভিং এর জন্য তারা কৃষি কাজটা করে থাকে, কিন্তু যারা বাণিজ্যিকভাবে করে সেই পরিমাণটা কম। আচ্ছা, সাবডিভিশন এন্ড ফ্র্যাগমেন্টেশন অফ হোল্ডিং, দেখেন সবার কি নিজের জমি আছে? নাই, বেশিরভাগেরই দেখবেন কি নিজের জমি খুব কম, তারা অন্যের জমি বর্গা নিয়ে তারপর হচ্ছে চাষ করে। এই যে সেগমেন্টেশনটা, কি বলেছেন? বর্গা চাষী মানে কি? আচ্ছা, নিজের জমি নেই, অন্যের জমিতে চাষ করছে, তাকে অর্ধেক দেয়া হয় অনেক সময়। এখন এটা চেঞ্জ হয়েছে, তাকে অর্ধেক দেয়া হয় না, ফিক্সড রেশিও করে নেয়। হ্যাঁ, এখন এটা চেঞ্জ হয়েছে, এখন ভালো হয়েছে। ভালো হয়েছে কি, আগে হতো কি যার জমি সে বেশি পেত, কোনো কাজ না করেও সে বেশি নিয়ে যেত শুধুমাত্র তার জমি এর জন্য, বাট কৃষক খুব কম পেত। কিন্তু এখন তার উল্টা, এখন 4 ভাগে ভাগ হয়, 1 ভাগ পায় জমির মালিক আর 3 ভাগ পায় যে মানে কৃষি করেছে, যে চাষ করেছে সে। সো এখনকার সিস্টেমটা সুন্দর। এবার দেখেন ল্যান্ডলেস কাল্টিভেটরস, যেটা বললাম যে আমাদের দেশে বেশিরভাগ চাষীর জমি নেই, জমি খুব কম, হয়তো তার নিজের ছোট্ট এক টুকরো জমি, সেটাতে সে কখনোই বাণিজ্যিকভাবে চাষ করতে পারবে না। তো এই যে যারা দেখেন অনেকে আছে ঢাকা শহরে চলে আসে, তাদের জমি কিন্তু গ্রামে পড়ে আছে, বা অনেকে আছে তারা কৃষি কাজ জানে না, পারে না, এই প্রফেশনের সাথে থাকবে না, তারা কিন্তু যারা কৃষি কাজ করে তাদেরকে দিয়ে দেয়। অনেক সময় বছরের অনুযায়ী লিজ দেয়, অনেক সময় দেখবেন যে কারো কাছ থেকে টাকা নিলে জমির বিপরীতে টাকা নেয়, বিভিন্ন ভাবে দিয়ে থাকে। আচ্ছা, এবার দেখেন আনকাল্টিভেটেড ল্যান্ড, আমাদের দেশের অনেক জমি দেখবেন আনকাল্টিভেটেড অবস্থায় পড়ে আছে। আপনারা মানে দেখলে বলবেন যে এগুলোতে কেন চাষ করে না? কারণ ওই যে কৃষকের পরিমাণ কমে গিয়েছে, এখন অনেকেই চাকরির দিকে ধাবিত হচ্ছে। এই যে কষ্ট করে কৃষি কাজ করার পরে তারা যখন দাম পায় না, আসেন, তারা যখন নির্দিষ্ট মূল্য পায় না, তখন তারা ডিমোটিভেট হয়ে যায়, ডিমোটিভেট হয়ে কৃষি কাজ ছেড়ে দেয়, তখন জমিগুলো এভাবে পড়ে থাকে। আবার ওই যে বললাম যে ধরেন একটা জমিতে মাছের ঘের করা হয়েছে, তারা খুব লাভবান ছিল, একটা সময় তারা লস প্রজেক্ট হয়েছে, তারা ঘের ছেড়ে দিয়েছে, তখন কি যার যার জমি তাকে তাকে দিয়ে দিয়েছে, কিন্তু তখন আর ওই জমিতে ফসল হচ্ছে না, ফসল না হতে না হতে ওই জমিতে আর চাষ করা হয় না। আমাদের যদি এক্সাম্পল দেই, আমাদের নিজেদের কিছু জমি ছিল গ্রামে, সেটা এমন একটা জায়গায় পড়েছিল যেখানে ধরেন অনেকখানি জায়গা নিয়ে একটা মাছের ঘের করা হয়। যে মাছের ঘেরটা করে সে কি করে, ওই পোরশনের মধ্যে যার যার জমি আছে সবার জমি নিয়ে নেয়, তাকে বছর অনুযায়ী একটা টাকা দেয়, মানে তাদের কাছ থেকে লিজ নেয়, কথা হবে না, তাদের কাছ থেকে লিজ নেয়, ওই লিজ অনুযায়ী বছরে একটা টাকা পরিশোধ করে। সো ধরেন এখানে আপনারা আছেন 10 জন, কথার কথা, এই 10 জনের জমি তারা নিবে। এখন এখানে 8 জন জমি দিতে রাজি হয়েছে, কিন্তু 2 জন রাজি হয়নি, তারা তার জমি দিবে না, তাদের ইচ্ছা। কিন্তু যখন ওই 2 জন ওই মিডলে পড়ে যাচ্ছে, 10টা জমির মিডলে সে পড়ে গেছে, বাকি 8 জন জমি দিয়ে দিয়েছে, এখন সে দিবে না, কিন্তু তখন তার কাছ থেকে জোর করে সেই জমিটা নিয়ে যাওয়া হয়। সে দিতে চাচ্ছে না কিন্তু বাধ্য, কারণ আর 8 জন জমি দিয়ে দিয়েছে, ওই 2 জন মাঝখানে পড়ে গিয়েছে, তখন জমিটা নিয়ে নেয়, জোর করেই নিয়ে নেয়। তো বলতে পারেন যে আমাদের ওই জমিটাও এরকম মাঝখানে পড়ে গিয়েছিল, তো আমরা দিতে চাই নাই, কারণ আমরা জানি যে ওখানে ঘের একবার করলে পরবর্তীতে আর ধান হয় না, কারণ আমাদের এটা মানে চাষি জমি, ধান হতো। এক পর্যায়ে সেটা দেওয়া লাগছে এবং তারা মনে হয় 5 বছর বা সামথিং এরকম টাইম ওই ওখানে মাছের ঘের করেছে এবং বাৎসরিক একটা টাকা দিত। কিন্তু 5 বছর পরে গিয়ে ওরা যখন ঘের ছেড়ে দেয়, তখন যার যার জমি তাকে বুঝিয়ে দেয়, তখন ওই জমিতে আর ইয়ে থাকে, নির্দিষ্ট যে আপনার আল করা থাকে ওটা থাকে না, এবং সোজা জমিটা বাঁকা হয়ে যায়। কিছু জায়গায় দেখবেন মাটির এরকম উঁচু হয়ে আছে, কিছু জায়গায় নিচু, এবং জমিটা চাষ করার সময় যে সৌন্দর্যটা ছিল বা যেরকম ছিল সেটা আর থাকে না, এখন ওই জমিতে আর ফসল হয় না, যে জমিটা ওখানে পড়েছিল সেই জমিতে এখন আর ফসল হয় না। সো এরকম ভাবেই ল্যান্ডগুলো আনকাল্টিভেটেড অবস্থায় রেখে যায়, ঠিক আছে? আচ্ছা, আপনাদের শেষে কিন্তু পরীক্ষা নেব, আমাকে একটু স্মরণ করিয়ে দিন। 10:40 বাজে, 10:40 বাজে, ক্লাস কত? 11:30 পর্যন্ত। আচ্ছা, দেখেন এরপরে কি বলেছে, ডিপেন্ডেন্স অফ রেইনফল। আপনারা কি জানেন যে আমরা রেইনফলের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট? কারণ কি, বৃষ্টিটা যদি অসময়ে হয় তাহলে ধান নষ্ট হয়ে যায়, বৃষ্টি যদি অসময়ে হয় গাছের আম নষ্ট হয়ে যায়, বৃষ্টি হওয়ার সময় যদি শিলাবৃষ্টি হয়, খুব বেশি পরিমাণে যদি শিলাবৃষ্টি হয় তাহলে দেখবেন গাছের আম থাকে না, আমগুলো ঝরে পড়ে যায়। ধান
এটা যদি অসময়ে বৃষ্টি হয়, ওখানে যদি ফ্লাড হয়ে যায়, ওই ধান কিন্তু কাটার সময় থাকে না। এমন একটা সময় বৃষ্টি হতে হয় যখন ধান খুব ছোট ছোট থাকে, কিন্তু ধান যখন কাটার সময় হবে তখন বৃষ্টি হলে আপনি ধানটাকে ঘরে নিতে পারবেন না। সো এই যে রেইনফলের উপর আমরা ডিপেন্ডেন্ট, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের বাংলাদেশের কৃষি। আরেকটা দেখেন যে অ্যাবসেন্টি ওনার্স অফ ল্যান্ড, এই যে বলেছি যে মালিক সে কিন্তু বেশিরভাগ সময় এখানে প্রেজেন্ট থাকে না। শহরে যারা থাকে তাদের বেশিরভাগেরই গ্রামে জমি আছে, তারা প্রেজেন্ট থাকে না। তো অনেক সময় হয় কি যে ওই চাষিরা নিজেদের ইচ্ছা মতোই চাষ করে, অনেক সময় আবার সেটাকে নষ্টও করে ফেলে। এরপরে দেখেন শেয়ার ক্রপিং, এই যে বললাম যে যখন আপনি অন্যের জমি চাষ করবেন তখন একটা শেয়ারিং সিস্টেম চলে আসে। অনেক সময় 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ এভাবে করা হয়। পুয়ার, আনহেলদি এন্ড ইলিটারেট পিসেন্টস, এটা কি? আপনারা কি এখনো বলতে পারবেন যে গ্রামের প্রত্যেকটা মানুষই পড়াশোনা করছে? না। এবং এখানে কিন্তু 2-3টা জেনারেশন ভ্যারি করে, 2-3টা জেনারেশনের মিশ্রণ। তো হয়তো আমাদের জেনারেশনের যারা এখন আছে তাদের সবাইকে স্কুলে পাঠানো হচ্ছে, পড়ানো হচ্ছে, বাট আপনি এর থেকে 2টা জেনারেশন আগে চিন্তা করেন, তাদের মধ্যে কয়জন স্কুলে যেত, কয়জন পড়াশোনা করতে পারতো? তারা যে ইচ্ছা করে করতো ব্যাপারটা কিন্তু এরকম না। তারা ইচ্ছা করে করতো ব্যাপারটা এরকম না। যদি সেই সামর্থ্য না থাকে, সাপোর্ট না থাকে, তাহলে সে কিভাবে পড়াশোনা করবে? সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার লাগবে তার পড়াশোনা করতে। সো এই যে কম পড়াশোনা জানার কারণে তারা কিন্তু নতুন নতুন টেকনোলজি ইউজ করতে পারে না, তারা ওই ট্র্যাডিশনেই বিশ্বাসী, ট্র্যাডিশনাল জিনিসপত্র তারা ইউজ করে। তো এই আপনার মূলত আমাদের দেশের কৃষির একটা ক্যারেক্টারিস্টিক্স। বুঝতে পেরেছেন? প্রশ্ন আছে? আপনি কিছু বলবেন? পেছনে কিছু বলবেন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে? কেউ বুঝতে পারেনি এরকম? আচ্ছা, আজকে কি পড়া বেশি হয়ে গিয়েছে? আর এখানে 2টা আপনার আছে, এটা পরের ক্লাসে পড়বেন? ম্যাম পড়ায় ফেলছি নাকি পড়িয়ে ফেলবো? পড়িয়ে ফেলেন। এটা পড়িয়ে ফেলি তাহলে আপনাদের এই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি অল্পতেই শেষ করব, একটু সাইলেন্ট থাকেন, একটু সাইলেন্ট থাকেন। আচ্ছা দেখেন, কজেস অফ ব্যাকওয়ার্ডনেস অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। আপনারা এতক্ষণ একটা জিনিস পড়েছিলেন না, যেটার হিন্ডারেন্স গুলো কি কি? এখানে যে বলেছে কজেস অফ ব্যাকওয়ার্ডনেস অফ এগ্রিকালচার, মোটামুটি সেম, ঠিক আছে, মোটামুটি সেম। এখানে কিছু জিনিস একটু আলাদা দেখেন। ল্যান্ড ফ্র্যাগমেন্টেশন, লিমিটেড অ্যাক্সেস টু ক্রেডিট এন্ড ফাইন্যান্স, আন্ডারডেভেলপড ইনফ্রাস্ট্রাকচার। এটাকে আমি একটা সামারি আকারে বলি। সামারিটা হচ্ছে, প্রথমত আমরা কৃষিকাজ করতে চাই না। এখন আমাদের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে যে আমরা চাকরি করব, আমরা জব করব, বিজনেস করব না, এরকম একটা জিনিস আসে এবং সাপোর্ট পাওয়া যায় না। বিজনেসটা যে আরো ভালো, আপনি আরো 10টা মানুষের কাজ দিতে পারছেন, এটা অনেকেই দেখবেন ফ্যামিলি থেকে সাপোর্ট করে না। এই সাপোর্ট সিস্টেম একটা ব্যাকওয়ার্ডনেস, যে কারণে অনেক দেখবেন যে আপনারা এই যে শিক্ষিত যুবকেরা, এরা কি করে, অনেকেই চায় যে গ্রামে গিয়ে একটা ফার্ম করবে, কারণ তারা দেখছে যে এখানে একটা লাভ আছে, এখানে যদি আপনি বুদ্ধি খাটাতে পারেন একটা ভালো প্রফিট করতে পারবেন। সো আপনি বাসায় বলে দেখেন কয়জন রাজি হয়? রাজি হবে না। তারা বলবে যে পড়াশোনা করছো, গ্রামে গিয়ে কেন এটা করবা, চাকরি করবা, বিদেশে যাবা, এরকম একটা ব্যাপার থাকে। তো এই যে সাপোর্টের একটা বিষয়, এই সাপোর্টটা আমাদের খুব কম। দ্বিতীয় হচ্ছে ল্যান্ডের পরিমাণ কম। বাংলাদেশের কৃষকদের ল্যান্ডের পরিমাণ কম থাকার কারণে তারা চাইলেও যে প্রপারলি একটু উৎপাদন করবে সেটা পারে না। অন্যের জমি নিতে গেলে একটা ঝামেলা থাকে, সেই ঝামেলাটা মিটমাট করে কাজ করতে গেলেও একটা সমস্যা তৈরি হয়ে যায়। এরপরে হচ্ছে আমরা ডিপেন্ডেন্স অফ মনসুন রেইনফল, এটা খুবই গুরুত্বপূর্ণ, আগেও পড়েছেন। রেইনফলের উপরে ডিপেন্ড করার কারণে অনেক সময় ফসলটা ঠিকভাবে উৎপাদন করতে পারে না। এই যে দেখেন, আপনারা এই বছরের কথা চিন্তা করেন, যে বন্যাটা হলো, এই বন্যাটা কি হওয়ার ছিল? এই যে পানিটা আমাদের দেশে যেভাবে করে আসলো, যেভাবে করে আপনার ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সাইডটা যেভাবে করে আপনার এফেক্টেড হলো, এটা কিন্তু আমাদের কাম্য ছিল না, কারণ এই এরিয়াগুলো কিন্তু এত বাজেভাবে এফেক্টেড হয় না। আপনারা দেখবেন বরিশালের দিকে যখন বন্যা হয়, এটাকে খুব বেশি একটা মারাত্মক লেভেল ধরা হয় না, কেন জানেন? ওখানে কিন্তু মানুষগুলো অভ্যস্ত এটার সাথে। বরিশালে প্রচুর নদী, খাল, এই কারণে বন্যা হলেও ওই পানিটা খুব বেশি লেভেলের বাড়তে পারে না, কারণ ওখানে ওই সিস্টেমটাই ওরকম যে নদীতে এবং খালে পানিগুলো পাস হয়ে যেতে পারে, নদী এবং খাল হয়ে বঙ্গোপসাগরে চলে যেতে পারে। বাট যখন ফেনী, কুমিল্লা, নোয়াখালীর দিকে এরকম একটা বন্যা হলো, তারা কিন্তু এটার সাথে অভ্যস্ত না। তাদের পানিটা কোত্থেকে যাবে বা তারা বন্যাটা থেকে কিভাবে বাঁচবে, নিজেদেরকে শেল্টার দিবে, এটাতে তারা খুব বেশি অভ্যস্ত না। আপনি দেখবেন পটুয়াখালী, বরিশাল, ভোলা এইদিকে যতগুলো আশ্রয় কেন্দ্র আছে,
অন্য জায়গায় এত আশ্রয় কেন্দ্রও নাই, কারণ এরা প্রত্যেক বছরই এটার সাথে পরিচিত। ঠিক আছে, সো এই যে রেইনফলের উপরে আমরা আমাদের যে একটা ডিপেন্ডেন্সি, এটা আমাদের কৃষি ক্ষেত্রে ব্যাকওয়ার্ডনেসের একটা বড় কারণ। কারণ যদি টাইমলি বৃষ্টি না হয় আমাদের ফলন ভালো হবে না। এরপরে দেখেন যে টেকনোলজি অ্যাডাপশন, আমরা আমাদের রিসার্চ এবং যেটা হচ্ছে ডেভেলপমেন্টের যে জায়গাটা, আমরা কৃষি নিয়ে রিসার্চ একটু কমই করি। মূলত আমাদের দেশে রিসার্চের প্রতি টাকা খুব কম খরচ করা হয়, অন্যান্য ক্ষেত্রে বেশি খরচ করা হয়। তো এখানে হচ্ছে আপনার কৃষি ক্ষেত্রে রিসার্চটা যেহেতু কম হয়, আমরা টেকনোলজিও কম পাচ্ছি। আমাদের অন্য দেশ থেকে টেকনোলজি অ্যাডপশন করতে হচ্ছে, সেটা একটা কস্টিং এর বিষয়। এবং আমরা যেহেতু এখনো অত বেশি উন্নত লেভেলের কান্ট্রি হয়ে যাই নাই, আমরা চাইলেও যে একটা টেকনোলজি খুব দ্রুত অ্যাডপশন করে নিয়ে আসতে পারবো, সেটা কিন্তু আমরা পারি না। ঠিক আছে, এরপরে দেখেন যে পলিসি কনস্ট্রেন্টস এন্ড ইনস্টিটিউশনাল উইকনেস। আমাদের কৃষির ডেভেলপমেন্টের জন্য কিছু পলিসিও দরকার, কিন্তু প্রপারলি যে পলিসিটা আমাদের কাছে আসবে গভর্নমেন্ট থেকে, সেটাও কিন্তু সবসময় যে আসে তাও না। গভর্নমেন্ট ধরেন একটা পলিসি দিয়ে দিয়েছে, কিন্তু সেটা বাস্তবায়নের কাজ কার? না, সরকার তো আপনাকে পলিসি দিয়েই দিল, কিন্তু সেটা বাস্তবায়ন কারা করবে? আমরা। যেমন আপনার ইউনিয়ন লেভেলে যারা আছে, তারপর হচ্ছে আপনার জেলা লেভেলে যারা আছে, জেলা লেভেল থেকে ইউনিয়ন লেভেলে যাবে, এরকম কাজগুলোকে ভাগ করে দেওয়া হয়। বাট আমাদের দেশে করাপশন অনেক বেশি থাকার কারণে দিন শেষে সেই পলিসিটা ঠিকঠাক ভাবে আপনার মূল যে জায়গাটা সেখানে পৌঁছায় না। ধরেন একটা ভর্তুকি দেওয়া হলো বা একটা টাকা দেওয়া হলো যেটা কৃষকদের লসটাকে ফুলফিল করবে, কিন্তু সেটা হাত ঘুরতে 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 একটা সময় তাদের কাছে গিয়ে এই পুরো টাকাটা পৌঁছায় না। সো এই যে পলিসির মধ্যে যে আমাদের গ্যাপ থেকে যায়, এটা খুব বড় একটা রিজন ব্যাকওয়ার্ডনেস। ঠিক আছে, আলটিমেটলি এগুলো লিখলেই আমাদের এই ব্যাকওয়ার্ডনেস আপনারা প্রকাশ করতে পারবেন। এখানে ব্যাকওয়ার্ডনেস এবং হিন্ডারেন্স এই দুইটা সম্পর্কযুক্ত। ঠিক আছে, কোনো সমস্যা আছে এখানে? এই যে দেখেন, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, আপনারা বলেছেন কি জিঞ্জিরাতে নাকি এগুলো তৈরি করা যায়, তাই না? এগুলো কি জিঞ্জিরাতে তৈরি করা যায়? এটা কি সেই প্রোডাক্ট? আচ্ছা, এখানে দেখেন কি বলেছে, ডিজিটাল এগ্রিকালচারাল প্ল্যাটফর্ম। আমাদের দেশে ডিজিটাল টেকনোলজিটা বাড়ছে, আস্তে আস্তে করে বাড়ানোর ট্রাই করা হচ্ছে। এখন বিশেষ করে যে ধান কাটার মেশিন, এটা প্রতি বছরই কৃষকের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করা হয়, যদিও সবাই পায় না এবং টাইমটা যেহেতু খুবই কম, ওই ভাগ করে 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 এক একটা জায়গার ধানগুলোকে কাটা হয়। বেশিরভাগ সময় আপনারা দেখবেন যে মিঠামইন হাওরের ধান কিন্তু গত বছরের আগের বছর মনে হয় সেইভাবেই কাটা হয়েছে। মিঠামইন হাওরে কিন্তু একসাথে অনেক ধান হয়, তো সেখানে ধানটা যদি টাইমলি না কাটা হয়, কিছুদিন পরেই কিন্তু ওখানে পানি চলে আসে। একটা মৌসুমে গিয়ে দেখবেন পুরোটা শুকনো ওখানে ধান চাষ, আবার একটা মৌসুমে গিয়ে দেখবেন পানিতে একদম থই থই করছে। সো ওদের টাইমলি ধানটা কাটতে হয়, ওখানে কিন্তু এই মেশিনটা নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে যাওয়া হয়। তো এখন মোটামুটি আমরা চেষ্টা করছি একটা ডিজিটাল টেকনোলজি এখানে ইউজ করার জন্য। ডান, আপনাদের এই চ্যাপ্টার ক্লোজ। তাহলে আমাদের তিনটা চ্যাপ্টার পড়া হলো, হিস্ট্রি অফ বাংলাদেশ, ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, আর হচ্ছে এগ্রিকালচার অফ বাংলাদেশ। ওকে।